বন্ধুরা, আমার চোখে জল ধরে রাখতে পারেনি। আমার সন্তানও তো এর মতো 19শে জুলাই এই দেশের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে, সে শহীদ হয়েছে। এই জাতীয় যত শহীদ আছে, নাম না জানা অসংখ্য ভাইরা তাদের আত্মাহুতি দিয়েছে, নতুন স্বাধীনতা পুনরুদ্ধার করেছে। আমরা সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করি। মহান রাব্বুল আলামিন যেন এই শহীদদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমি প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জন্য কান্দি, দোয়া করি। ইন্টার ফাইনাল পরীক্ষার্থী ছিল, 7টা পরীক্ষা হয়েছে তার। নারায়ণগঞ্জের তুলাগান কলেজে পড়তো সে। আপনার কয় ছেলে? 2 ছেলে। এই কি বড় ছেলে? এটা ছোট ছেলে। বড় ছেলে অনার্স 3rd ইয়ারে পড়তেছে। ছেলে যখন আপনার যায়, যেদিন আল্লাহ পাক ওনাকে নিয়ে যাবে, সেদিন সকালবেলা কটার সময় এখান থেকে বাইরে হয়? এখান থেকে 5টা 4টা পরে সে বেরিয়েছে। আমরা একসাথে জুম্মা নামাজ পড়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছিলাম। 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আর জুম্মা নামাজ আমরা একসাথেই পড়ছি। খাওয়া দাওয়া একসাথেই করছি। আমি তো মানে খাওয়া দাওয়া করে একটু ঘুমাই আর কি, আমার অভ্যাস এটা। তো আমি একটু শুয়েছিলাম, ওর পাগুলো টাইনা দিয়ে নোকগুলো টানতেছিল, টাইনা টেনে আমার পাটা একটু টিপে দিয়ে ঘুম পাড়াই সে বেরিয়েছে আমার ঘর থেকে। 4টা পরে বেরিয়েছে। আমরা 5টার কিছুক্ষণ পরেই আমরা খবর পাই সে গুলি লাগছে তার। আচ্ছা, গুলি কোথায় লাগে? এইখান দিয়ে ঢুকছে, গুলিটা এইখান দিয়ে ঢুকছে, পিছ দিয়ে বেরিয়ে গেছে। তখন আপনারা কি করলেন শুনে? আমরা শুনলাম যে পান্ত, প্রথমে আমার ছেলের এক বন্ধু আছে তপুকের নাম, ও ওইখানে ছিল, আন্দোলনে ছিল। ও দেখছে গুলি লাগছে, কিন্তু যখন গুলিটা এখানে লাগছে মুক্ত রক্ত ছিটা গেছে, মুক্ত রক্ত ভরে গেছে, ও চিনে না যা উদে পড়ে গেছে। পরে ওরা নিয়ে মেন রোডে শোয়াইছে। রোডের উপর যখন ঘুরে শোয়াইছে তখন দেখছে কিরে চিনা চিনা লাগে, তখন ও রক্তগুলো মুছতে দেখে আল্লাহ আমি যা দেখছি তার জন্য না হয়। ওই ছেলেটা আবার আমার বাসায় থাকে, আমার বড় ছেলে বন্ধু, ও আমার বাসায় সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন থাকে, আমার বাসায় খাওয়া দাওয়া করে। খুব গরিবের ছেলে, কিন্তু ভালো, খুব ভালো ছেলে। ও আমার ছেলের সাথে একসাথে লেখাপড়া করে, অনার্স 3rd ইয়ারে। এই ছেলেটা আমার ছেলেকে ফোন দেয় যে তুই কই? আমি বাসায়। তখন ও বুঝতেছে না যে, ওর কনফিউজ। ও বলতেছে যে এই পান্থ কি গোলাপি রঙের শার্ট গায়ে দেওয়া রে? কী গাইতে পারছি আমি জানি না, তবে গোলাপি রঙের শার্ট আছে। এই গোলাপি রঙের শার্টটা কিন্তু এখন কমলা কালার হয়ে গেছে তার, রক্ত দিয়া। তারপরে সে ফোন দেয়, তুই তাড়াতাড়ি সালমান হাসপাতালে আয়, ওর গুলি রাখছে। আর ও আর নাই। তখন ও তো আমার ছেলে দৌড়ে গেছে, কোন দিকে যাবে দিশা মানুষ, রাস্তা চন্ডি একটা গোলাগুলি চলতেছে। তখন ছেলে যাক যেভাবে নিজে পৌঁছেছে বাসায়, কারখানা এখানে আমার কারখানাতে আমার ওয়াইফ লাগছে যে পান্ত গুলি লাগছে। তখন আমি ভাবলাম আমার বন্ধুর সাথে ছিল। তারপরে আমার আমার বউ বলতেছে যে পান্ত গুলি লাগছে। উনি পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে আমার ওয়াইফ। তো উনি বোরকা পড়াইছিল, তো অবস্থায় সে গেল। আমি আমার মতো গেলাম বাইরে নিয়ে, সাথে সাথেই আমি বলছি গুলি লাগছে, অথবা ছিটা গুলি লাগতে পারে, কিছু হাতে পা লাগতে পারে। যা দেখি তাকে প্লাগ দিয়ে ঢাকে রাখছে। ওই অবস্থা আমি আর থাকতে পারি না, দেখছি এটা কোনো বাবাই ঠিক থাকতে পারে না। কিছুক্ষণ পরে 5 বা 10 মিনিট পরে সবাই বলতেছে, একটা ছেলে কে ভাই আমি চিনি না, কে বলতেছে আঙ্কেল এখন আমরা কি করবো? আমি বললাম চুপচাপ বাসায় নিয়ে যাও, এলাকায় নিয়ে যাও। এলাকায় না রাখছে এখানে। তখন মাগরিবের আজানের অত 5-10 মিনিট পরে, যখন নামাজ শেষ হয়নি, এখানে নিয়ে আসছে। আনার পরে এখানে রাখছে, বাসার নিচে রাখার পরে তারপর তাকে মনে হয় আমরা 9টায় জানাজা দিছি, বা 9টা বা 9:15 মধ্যে জানাজা দিছি। অনেক লোক হয়েছে জানাজা, যা মসজিদের 4তলা 5তলা জায়গা হবে না। তারপরে রাস্তার মধ্যে রেখে জানাজা দেওয়া হয়েছে। জানাজা দেওয়ার পর আমরা মাটি দিয়েছি। আজকে অনেক দিন, আজকে প্রায় 7টা শুক্রবার হইলো। সেই শুক্রবারে গেছে বাইরে, আজকে 7 শুক্রবার সে আপনার ঘরে আসে না। আমি আজকেও যে মানুষ অনেক কান্নাকাটি, আল্লাহ আমার ছেলেকে ফিরে দাও, তিনি আমি চাই ছেলে। ছেলে আসে না, আমি রাস্তায় যাচ্ছি, আমি ভাবতে পারি আমার ছেলের নাই। আপনার ছেলের নাম তো প্রান্ত? জি, মাহাদি হাসান প্রান্ত। লেখাপড়ায় কেমন ছিল? অনেক ভালো ছিল সে, কখনো কোনো ফেল করে নাই। সে লেখাপড়া ভালো করে করতো না, কিন্তু আল্লাহর রহমতে সে পাশ করতো। সে বলতো যে এত লেখাপড়া করে কী হবে, এদেশে চাকরি বিক্রি হবে না। তখন আমি বলছি আব্বু তুমি জাপান চলে যাও। হঠাৎ করে মৃত্যু হলো শুক্রবার, বুধবার দিন বলতেছে আব্বু আমি জাপান চলে যাবো, এখানে থাকবো না, এখানে কিছু হবে না এদেশে। বুধবার দিন বলে শুক্রবার সে আর নাই। তো সে কি করেন? আমি কাপড়ের ব্যবসা করি। কাপড়ের ব্যবসা, দোকান আছে নাকি? দোকান নেই, আমরা কারখানা দিয়ে ছোট্ট একটা কারখানা 3-4টা মেশিন চলে। আচ্ছা আচ্ছা, ওইখান দিয়ে মাল বানাবে, আমরা পাইকি দোকান দিয়ে দিই আর কি। এখনও বই যে অবস্থায় আছে সে অবস্থায় বুক সেলফের মধ্যে বই পড়ে আছে, সাথে যে রক্তমাখ মাখানো তার খালাতো বোনের যাই জড়িয়ে ধরেছিল সেই রক্তমাখা ওড়না
এখনো রয়েছে। তুমি কি অবস্থায় দেখতে পেলে? দেখতে পাচ্ছি এখানে নিয়ে আসছে, তখন দেখতে পাইছি। তোমার কাছে তখন কেমন লাগবে? কেমন লাগে এই ঘটনা আর আসলে বলার মতো না। ও আমার ভাই, খালতো ভাই না, কিন্তু ও আমার হাপন ভাইয়ের থেকে অনেক কিছু ছিল। আমাদের অন্যান্য যুদ্ধে দেখা গেছে আমরা সালাম, বরকত, রফিক এদের সবার নাম জানি, আর অল্প কজন অন্যান্য যুদ্ধ হয়েছে, কিন্তু এবারেই যুদ্ধে স্বৈরশাসক আপনার এই নিয়ন্ত্রণের জন্য যত হাজার হাজার মানুষ মারা গেছে তাদের নাম তো আর এমনভাবে লিস্ট করা হয় নাই, তাই না? তো আমরা চাই যে এদের নাম এইভাবে লিস্ট করা হোক, যেটা পরবর্তী প্রজন্ম যেন তাদেরকে চিনতে পারে, হ্যাঁ স্মরণ রাখে যে দেশ গঠনের জন্য, দেশ সুষ্ঠুভাবে চলার জন্য এত এত ছাত্র এইভাবে জীবন দিচ্ছে, এটার জন্য একটা স্মরণাক্ষরে লিখে থাকে আমাদের সবার নাম। শহীদ প্রান্তকে আপনারা চিনতেন? হ্যাঁ অবশ্যই। কেমন ছিল? অনেক 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 ভালো ছিল, অনেক ভালো ছিল। যেদিনকে মারা যাবে সেদিন আমার কাছে একটা মিনিট কাট নিয়ে গেছিল। ওই জন্য তারা বলছিল যে আগে তো মনে করেন মাঠে নামলে ওই জামা শিবির বললা পুলিশের বাইরে, তো এখন তো ছাত্ররা জানছে, এখন তারা জামা শিবির বলতে পারতো না। এখন দরকার হলে আমি সেভ করে যে আমি কিনা কথা ইয়া ফেরাম, মিছিলে যাবো সন্ধ্যাবেলা চাই দিকে ওই সারা বড় করে বুঝতে কথাটা। আপনি বলেন তো সেই দিনের সেই ঘটনাটা। আমি এর লগে ছিলাম সম্পূর্ণবার, আচ্ছা, সম্পূর্ণবার এর লগে ছিলাম। এর ধরে আনলাম, লাশ দেখলাম, ওর বন্ধুরা নিয়ে আসলো। হ্যাঁ, এই লগে লগে বাইরে আমি কান্দে করে ধরে লই, আটতে পারে না, শরীর ছেড়ে দিছে একদম। আমি না আনলে মনে আনতে পারতো না, এই অবস্থা। আমার কান্না তো মনে করে না, বন্ধুর ছেলে, এই আমার কুলজাটা ফাইটে গেছে। আল্লাহ যে কীভাবে হ্যাঁ না আনছে এটা আমি জানি, আর আল্লাহ জানে। কইতে পারবো না, আমি নাড়তেছে কোনান দিয়া। এর আগে কি আপনি জানতেন? আমি জানতাম না, আমি জানতাম না, আমি কখনই জানতাম না। কিন্তু সে মৃত্যুর পর তার বন্ধুরা বলে সে প্রতিদিনই আসতো, প্রতিদিন আসতো, অংশগ্রহণ করতো। জি, প্রতিদিন আন্দোলনে অংশগ্রহণ করতো, ছাত্র আন্দোলন। সে অনেক মায়াবী ছিল, সে মানুষ বিপদে পড়লে সে সবসময় দৌড়ে যায় সেখানে। তারা ছাড়া তো দেশের জন্য আর কেউ প্রাণ দিবে না। শুধু এইটাই না, এলাকার মধ্যে আপনি 1000 লোকের জিজ্ঞেস করেন, অত্র এলাকার মধ্যে আমি ভাড়াটিয়া, অত্র এলাকার মধ্যে 1 লক্ষ লোক জিজ্ঞেস করেন, 1 লক্ষ লোকই বলবে যে না একটা ভালো ছেলে ছিল। যে কোনো একটা বিপদে পড়ছে সে হাজির। আর সালাম ছাড়া কোনো কথা নেই। রাস্তা দিয়ে মানে একটা লোক দেখলো, পরিচিত বা অপরিচিত লোক সালাম দিবে সে, অথচ সে মাদ্রাসায় লেখাপড়া করে নেই, দাড়ি রেখে লেখে, কিন্তু দাড়ি আছে কিন্তু সে শেভ করেনি কখনো। দর্শক বন্ধুরা, আমরা এত আবেগ ঘন মুহূর্ত, যে সন্তানটা আমার সন্তানের বয়সী, সে সন্তান, সে এই দেশের জন্য, এই দেশের মুক্তির জন্য সে প্রাণ দিয়েছে। আল্লাহ পাক যেন তাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন, এবং এই সুখে আহত যে বাবারা আছে, মারা আছে, বোনেরা আছে, তাদের যেন আল্লাহ এই শোক সহিবের ক্ষমতা দেন। আপনি আমাদের সরকার মহোদয়ের কাছে আপনাদের এখন চাওয়াটা কি? আমাদের বিচার চাওয়ার ছাড়া কি আছে? আগে বলছি, যখন সরকার ছিল তখন বলছি আমরা বিচার চাই না। কার কাছে বিচার চাবো? সে তো নিজে অর্ডার দিচ্ছে গুলি করতে, তখন বলছি বিচার চাই না। এখন আমরা বিচার চাই। আমার ইচ্ছা, আমার খুব ইচ্ছা যে যারা গুলি করার অর্ডার দিচ্ছে, আমি জানি না কার কি মতামত, আমার মতামত যে একদম যাত্রাবাড়ি চৌরাস্তায় তাদের ফাঁসি দেওয়া। আচ্ছা, এর গুলিটা কোথায় লাগে? রায়েরবাগ ইস্টার্নে। জি, প্রথম পুলিশ বলছিল যে তোমরা আমাদের উপর কিছু না, আমরা কিছু না। পুলিশ কিন্তু নিরীহ ছিল। আচ্ছা, পরে ছাত্রলীগের পোলা বানাই সে পুলিশগুলো নষ্ট করছে। আচ্ছা, আপনি দেখেন যাত্রাবাড়ি এত পুলিশ মারা গেছে, রায়েরবাগ কিন্তু একটা পুলিশও মারা যায়নি, একটা পুলিশের রায়েরবাগ মারা যায়নি। তো এটা কি আপনি ধারণা করেন যে পুলিশ নাকি? না, এটা পুলিশই করছে। যেহেতু এখানে বলছে যে এটা সাইপারের গুলি, মেডিকেলসে বলছে যে সাইপারের গুলি, তাহলে তার মানে পুলিশের এটার কাজ। আমরা চাই যত শহীদ, যারাই শহীদ হয়েছে এই দেশে, এই 2024 সালে যে স্বাধীন হলো, এটা কোনো লিস্ট হয়নি এখন, আসলে সত্যি লিস্ট হয়নি। এটা লিস্ট করে তাদেরকে কেউ যত কখনো না বলে এই দেশে থেকে, এটা চাই যে এটা একটা সুষ্ঠু সমাধান চাই আমরা। এখানে মেন কথা হলো, যত শহীদ হলো এবং যারা আহত হলো, সবার যেন আমাদের সরকার মহোদয় যতটুকু সম্ভব ধরে ধরে তাদের যেন লিস্ট করা হয়, এবং তাদেরকে শহীদের মর্যাদা যেন দেওয়া হয়। আহত যারা, তাদেরকেও যেন পুনর্বাসন করা হয়। এটা বিনীত অনুরোধ শহীদের পক্ষ থেকে সকল এলাকাবাসীর, এটাই হলো তাদের মূল দাবি। বন্ধুরা, এই ছিল সকল মানুষের পাশাপাশি আমাদেরও দাবি, এই দেশের প্রত্যেকটা শহীদ তার শহীদের মর্যাদা পাবে, এবং আহত যারা তারাও মর্যাদা পাবে, এবং তাদের যেন আমাদের সরকার বাহাদুর যেন তাদের পুনর্বাসন করে, সেই দাবি জনগণের পক্ষ থেকে, আমাদের রূপায়ণ টিভির পক্ষ থেকে আমাদেরও সেই দাবি। আমাদের বাসায় শুধু জামাতের আমির সাহেব আসছে, আর কেউ আসে নাই। আর কোনো ব্যক্তি শুধু জামাতের আমির সাহেব আমার বাসায় আসছে, উনি আপনার 2.5 ঘন্টা ছিল, 2.5 ঘন্টা ছিল জামাতের আমির সাহেব। উনি খুব ভালো ব্যক্তি, ওনার সাথে কথা বললাম। উনি বলে, আমার কান্না দেখে বললো, আপনি কেন কান্দেন? আপনি আমাকে কথা দেন, আপনি বেশ আপনার ছেলে আপনাকে নিয়ে যাবেন, আমাকে আপনি নিয়ে যাবেন, কথা দেন আমাকে। বন্ধুরা, আমরাও এই বাবাদের সাথে যতটুকু পারি এই শহীদদের জন্য তার মাগফিরাত করি মহান রাব্বুল আলামিনের কাছে। এই শহীদরা যেন এই দেশের
আজীবন স্বর্ণের অক্ষরে তাদের নাম লিখে রাখা হয়। এটা আমরা চাই। তাদেরকে যেন এই জাতি কখনো যেন না ভুলে, এই শহীদের তাজা রক্ত, সে 17-18 বছর একটা যুবক, সে এই যুবকদেরকে যেন কোনো এই জাতি কখনো না ভুলে, সেই আশাবাদ ব্যক্ত করে মহান রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে এবং যারা আহত হয়েছে তাদেরকে যেন দ্রুত সুস্থতা দান করে, এই কামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সবার কাছে আকুল আবেদন, আপনারা শহীদ পরিবারদের পাশে থাকবেন, আহত পরিবারদের পাশে থাকবেন এবং কোথাও কোনো শহীদ বা আহত হয়েছে এই ধরনের কোনো নিউজ থাকলে আপনারা আমার ইনবক্সে নাম ঠিকানা পাঠিয়ে দেবেন। আমি চেষ্টা করব ওখানে গিয়ে অন্তত আপনাদের প্রতিবেদনটুকু করে আমাদের দেশের মানুষের কাছে তথা পুরো বিশ্বের মানুষের কাছে এবং সরকার মহোদয়ের কাছে যেন আমরা পৌঁছাতে পারি। আল্লাহ হাফেজ।